অন্যান্য লেগ স্পিনাররা যেখানে 6% ফুল টস বল করেন, সেখানে রাশিদ খান ফুল টস বল করেন মাত্র 3%। রাশিদ খান ইজ নট এ বিগ টার্নার অফ দ্য ক্রিকেট বল। রাশিদ খানের জন্য যদি ইন্সপাইরেশন বলেন, সেটি হওয়া উচিত লাসিথ মালিঙ্গা। ভয় যদি পাওয়া উচিত, সেটি হওয়া উচিত মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। 2025 আইপিএলে রাশিদ খান যথেষ্ট নির্বিষ। এখন পর্যন্ত 10 ম্যাচ খেলেছেন, উইকেট পেয়েছেন কেবলমাত্র 7টি। কিন্তু সবথেকে বড় যেটা কনসার্নের বিষয়, সেটি হচ্ছে রাশিদ খান এই সময়ে ওভার প্রতি রান দিয়েছেন 9-এর উপরে, যেটা রাশিদ খানের সাথে যায় না। এমনকি 2025 সালের আইপিএল ঠিক 2024 সালের আইপিএলের মতো রান প্রসবাও নয়। রাশিদ খানের যখন ইনজুরিটি ঘটে, তারপরে যখন তিনি ফিরে আসেন, সেখান থেকে অর্থাৎ 2024 সালে যখন তিনি ইনজুরি থেকে ফেরেন, তারপর থেকেই রাশিদ খান ঠিক আগের মতো কার্যকর নয়। কেন রাশিদ খান কার্যকর নয়, সেটি আসলে এখন যেহেতু আলোচনার বিষয়, সেটি বোঝার জন্য আগে বুঝতে হবে রাশিদ খান কেন কার্যকর। সর্বপ্রথম যদি প্রশ্ন করা হয়, রাশিদ খান টি-20-তে এতদিন পর্যন্ত অর্থাৎ 2024 সাল পর্যন্ত মোটামুটি আনপ্লেয়েবল কেন ছিলেন? যেটা সর্বসম্মত ধারণা, সেটা হচ্ছে রাশিদ খান যথেষ্ট জোরে বল করেন। রাশিদ খানের লাইন লেন্থ বেশ সুন্দর টি-20 ফরম্যাটের জন্য, অন্য ফরম্যাট না। এখন আমরা যদি একটু দেখতে চাই আসলে পরিসংখ্যান কি বলে। পরিসংখ্যান বলে রাশিদ খান লাইন লেন্থ যে খুব ভালো মেইনটেইন করে বোলিং করেন এমন না। রাশিদ খান শর্ট বল প্রচুর পরিমাণে করেন। তিনি শর্ট বল করেন প্রায় 32%, যেটা অন্যান্য যে স্পিনাররা রয়েছেন তাদের শর্ট বল করার পরিমাণ 28%। রাশিদ খান ডেফিনেটলি ফুল টস বল কম করেন অন্যান্য লেগ স্পিনারদের তুলনায়। অন্যান্য লেগ স্পিনাররা যেখানে 6% ফুল টস বল করেন, সেখানে রাশিদ খান ফুল টস বল করেন মাত্র 3%। কিন্তু ইস্যুটা হচ্ছে যেই জায়গাটাতে, সেটি হচ্ছে রাশিদ খান যখন 32% আপনার শর্ট বল করছে, সেই মুহূর্তে শর্ট বলগুলোতে রাশিদ খান ঠিক ওই পরিমাণ রান বিলান না। তার শর্ট বলে রান দেওয়ার যে পরিমাণটি রয়েছে, সেটি হচ্ছে মাত্র 6.28 বা এর কাছাকাছি কিছু, যেটি অন্যান্য বোলারদের ক্ষেত্রে এটি বেশি। যখন রাশিদ খান ফুল টস বল দিচ্ছেন, তখনও তার ইকোনমি রেট দাঁড়ায় 8-এর একটু উপরে। অন্যান্য বোলারদের ক্ষেত্রে সেটি 10-এর উপরে চলে যায়। অর্থাৎ রাশিদ খান যে মুহূর্তে আউট অফ লাইন অ্যান্ড লেন্থ বোলিং করছেন, এবং তিনি যথেষ্ট আউট অফ লাইন অ্যান্ড লেন্থ বোলিং করেন, বিশেষ করে লেন্থ, কারণ 32% একজন বোলারের বল হচ্ছে শর্ট বল, একজন স্পিনার বল হচ্ছে শর্ট বল। তার মানে তিনি লাইন লেন্থের জন্য যে কথাটি আমরা বলি খুব পিন পয়েন্ট লাইন লেন্থ ব্যবহার করেন, সেটি রাশিদ খান করেন না। নাম্বার 2, রাশিদ খান যথেষ্ট জোরের উপরে বল করেন না। কথাটা একদম পুরোপুরি সত্য না। রাশিদ খান ডেফিনেটলি জোরে বল করেন, অনেক জোরে বল করেন, কারণ তিনি যে ডেলিভারিগুলো করেন তার মেজরিটি তিনি 95 কিলোমিটার যে গতি রয়েছে তার উপরে করে থাকেন। কিন্তু ইন্টারেস্টিং যে তথ্যটি, সেটি হচ্ছে রাশিদ খান 85 কিলোমিটার গতির নিচে যে বলগুলো করেন, এখানে সব থেকে কম রান দিয়ে থাকেন। অর্থাৎ গতির উপরে বল করেন বলেই রাশিদ খান রান দেন না, জিনিসটা তেমনও না। বরঞ্চ তাহলে রাশিদ খান আসলে কেন এতদিন পর্যন্ত এই ধরনের আনপ্লেয়েবল ছিলেন? রিজনটা হচ্ছে, প্রথম জিনিস, এটা একটা কম্বিনেশনটা হচ্ছে গতি, কম্বিনেশনটা হচ্ছে লেন্থ, এবং তার সাথে হচ্ছে তার যে কুইক আর্ম অ্যাকশন। এই কুইক আর্ম অ্যাকশনের কারণে রাশিদ খানের বলটা ব্যাটারদের রিড করতে সময় বেশি লাগে, ফলে তিনি অধিকাংশ বল শর্ট বল করার পরও সেটার জন্য ব্যাটারদের হাতে পর্যাপ্ত সময় থাকে না বা থাকতো না শর্ট খেলার জন্য। ফুল টস বলও রিড করতে ব্যাটারদের জন্য কম সময় থাকতো, যে কারণে রাশিদ খান এত রান বিলোতেন না। সমস্যাটি তৈরি হয়ে দাঁড়ায় রাশিদ খান যখন ইনজুরিতে পড়েন। ইনজুরি থেকে ফেরার পর রাশিদ খানের অ্যাকশনে একটা হিউজ পরিবর্তন এসেছে। তিনি এখন আর ততখানি কুইক আর্ম ডেলিভারি করতে পারেন না। তার মানে ব্যাটারদের জন্য পর্যাপ্ত সময় থাকে রাশিদ খানের লেন্থ রিড করার জন্য। এখন রাশিদ খান যেহেতু শর্ট বল প্রচুর করেন, তার লাইন লেন্থটা ততখানি নিখুঁত না যতখানি আমরা চিন্তা করতাম। ব্যাটারদের জন্য সময় রয়েছে সেটিকে পিক করা এবং সেখান থেকে রান বের করার জন্য। যদি আমরা একটু খেয়াল করি, সেটি হচ্ছে এবারের যে আইপিএল রয়েছে, সেই আইপিএলে রাশিদ খান যখন বোলিং করছেন, তার বলকে যথেষ্ট দ্রুত রিড করতে পারছে ব্যাটাররা, এবং যে কারণেই রাশিদ খানের ইকোনমি রেট 9-এর উপরে চলে গিয়েছে। উইকেটটা ঠিক সেটিকে সমর্থন করছে না। আপনাদের কি মুস্তাফিজুর রহমানের কথা মনে আছে? যখন ইন্টারন্যাশনাল সার্কিটে তিনি আসেন, বা প্রথম বছর যখন তিনি আইপিএল খেলতে যান, অর্থাৎ ইনজুরিতে পড়ার আগ পর্যন্ত মুস্তাফিজুর রহমান যথেষ্ট কুইক আর্মে ডেলিভারি করতেন। তার ফাস্ট বলটা যথেষ্ট কুইক আর্ম ছিল, এবং তখনই একটা শঙ্কার কথা জানানো হয়েছিল যে এই অ্যাকশনে, এই কুইক আর্মে মুস্তাফিজুর রহমানের ইনজুরিতে পড়ার প্রবণতা বাড়বে, এবং যখন মুস্তাফিজুর রহমান ইনজুরিতে পড়বেন, তারপরে তার পক্ষে এই কুইক আর্মে আর বোলিং করা সম্ভব হবে না। তখন মুস্তাফিজ কিভাবে নিজেকে অ্যাডপ্ট করবেন সেটি নির্ধারণ করবে মুস্তাফিজের পরবর্তী ভবিষ্যৎ। মুস্তাফিজুর রহমান ইনজুরিতে পড়েছেন, তার কুইক আর্ম হারিয়ে গেছে। এখন তার ওই যে স্লোয়ারটা ঠিক ততখানি ডিসেপটিভ হয় না যতখানি কুইক আর্মের কারণে হতো।
ফলাফল হিসেবে মুস্তাফিজুর রহমানকে এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে অন্য 10 জন স্বাভাবিক বোলারের মতো ফাইট করতে হয় এবং সেই জায়গাটায় তিনি অ্যাডপ্ট করতে যথেষ্ট বেগ পোহাচ্ছেন। রাশিদ খানের ঘটনাটাও সেই। রাশিদ খান এখন আর কুইক আর্মে ডেলিভারি করতে পারেন না। এখন রাশিদ খান মিডিয়াম পেসারদের মতো গতিতে দৌড়ে আসেন না বা ওই অ্যাঙ্গেল থেকেও দৌড়ে আসেন না। তিনি প্রথাগত স্পিনারদের মতো সাইড থেকে দৌড়ে আসেন। ফলে তিনি যখন ডেলিভারি দেন তার সামনে তার পুরো শরীরটি চলে আসে, তার বলটি তার পুরো শরীরকে অতিক্রম করে তারপরে ব্যাটারের কাছে যায়। আগে সেটি ঘটতো না। আগে যখন তিনি ওপেন চেস্ট ডেলিভারি করতেন তখন তাকে পুরো শরীরটিকে বলটিকে অতিক্রম করতে হতো না। ফলে এখন বলটা অনেক উপর থেকে আসে, অতখানি সাইড থেকে আসে না বা নিচু থেকে আসে না। এখন বলকে ট্রাভেল বেশি করতে হয়, ফ্লাইট বেশি হয়। ফ্লাইট বেশি হলে ব্যাটারের জন্য ডেফিনেটলি টাইম বেশি থাকে। রাশিদ খান ইজ নট এ বিগ টার্নার অফ দ্য ক্রিকেট বল, যে কারণে ব্যাটারের ওই ফ্লাইট মিস করার খুব একটা সম্ভাবনা তৈরি হয় না, খুব ইজিলি খেলতে পারেন। প্রশ্নটি হচ্ছে মুস্তাফিজুর রহমান ইন্টারন্যাশনাল ক্রিকেটে ঠিক ওই যে ইনজুরির পরে এসে অ্যাডপ্ট করতে পারেননি। সাধারণ বোলারদের মতো যে তার পারফরমেন্স, সেই জায়গায় কোনো আপগ্রেডেশন আসেনি। রাশিদ খানের জন্য কি এই আপগ্রেডেশনটি আসবে? রাশিদ খান ডেফিনেটলি এক্ষেত্রে ইন্সপায়ারেশন নিতে পারেন লাসিথ মালিঙ্গার কাছ থেকে। লাসিথ মালিঙ্গাও যখন তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শুরু করেন তখন যথেষ্ট কুইক আর্মে স্লিঙ্গিং ডেলিভারি করতেন, কিন্তু সেম জিনিস, যখন আপনি কুইক আর্ম ডেলিভারি করেন তখন আপনার কাঁধের ইনজুরি হওয়াটা খুব স্বাভাবিক ঘটনা। মালিঙ্গার ক্ষেত্রেও সেটি ঘটে। ঘটার পর তার যে স্লিঙ্গি অ্যাকশন সেটি একটু হাই আর্ম হয়, স্পিড কিছুটা কমে যায়। কিন্তু মালিঙ্গার তখন দ্বিতীয় ফেজটি দেখা যায়। মালিঙ্গার ইয়র্কার তখন ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়, স্লোয়ার ইয়র্কার তখন ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। মালিঙ্গা এভাবে নিজেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে অ্যাডপ্ট করেন এবং তিনি অন্যতম সেরা, সময়ের অন্যতম সেরা, সর্বকালের অন্যতম সেরা একজন টি-20 বোলার হিসেবে আবির্ভূত হন। রাশিদ খানের জন্য যদি ইন্সপায়ারেশন বলেন সেটি হওয়া উচিত লাসিথ মালিঙ্গা, ভয় যদি পাওয়া উচিত সেটি হওয়া উচিত মুস্তাফিজুর রহমান। রাশিদ খান কোন পথে যাবেন সেটা আসলে সময় বলে দেবে। সো যারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। পরবর্তী এমন আয়োজনের জন্য আমাদের সাথেই থাকুন।